একটি রাসায়নিক বিক্রিয়ায় যেহেতু তাপের আদান প্রদান নির্ণয় করতে হয়, কাজে এখানে বেশ কিছু বিষয় উল্লেখ করতে হবে বা বিভিন্ন অবস্থা উল্লেখ করতে হবে। আমরা জানি যে একটি সিস্টেমের বিভিন্ন কন্ডিশনের উপরে সিস্টেমের তাপের আদান প্রদান নির্ভর করে এবং তার ফলে সিস্টেম এক অবস্থা থেকে অন্য অবস্থায় গেলে সেখানে কি পরিমাণ তাপের পার্থক্য বা অন্তঃস্থ শক্তির পার্থক্য হবে সেই জিনিসগুলো নির্ভর করে। কাজে আমরা যখন একটি রাসায়নিক সমীকরণ লিখব এবং সেখান থেকে যদি আমাদেরকে তাপের আদান প্রদান নির্ণয় করতে হয়, তাহলে বেশ কিছু জিনিস উল্লেখ করে দিতে হবে। সেগুলো হচ্ছে, প্রথমে রিয়েক্ট্যান্ট এবং প্রোডাক্টের পরিমাণ, অর্থাৎ বিক্রিয়ক এবং উৎপাদের পরিমাণ। এটি আমরা মোল সংখ্যার মাধ্যমে প্রকাশ করি। বিক্রিয়ক এবং উৎপাদের পরিমাণ। যেমন আমরা শুরুতে একটি উদাহরণ নিয়ে নিতে পারি। আমরা জানি যে হাইড্রোজেন এবং অক্সিজেন মিলে পানি তৈরি করে, কিন্তু এটি লিখলে হবে না। প্রথম কথা হচ্ছে এই বিক্রিয়ায় সমতা করা হয়নি, আমাদেরকে অবশ্যই সমতাকৃত সমীকরণ লিখতে হবে। এবং আমি যদি বিক্রিয়াটি সমতা করি, 2H2 + O2 2H2O, আমি যদি বিক্রিয়া সমতা না করি তাহলে কত মোল কি পরিমাণ বিক্রিয়ক বিক্রিয়া করে কত মোল উৎপাদ উৎপন্ন করছে সেটি বুঝতে পারবো না। কাজেই বিক্রিয়া সমতাকৃত সমীকরণ লিখতে হবে, এটি হচ্ছে প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে বিক্রিয়ক এবং উৎপাদ সমূহের ভৌত অবস্থা লিখতে হবে। বিক্রিয়ক এবং উৎপাদের ভৌত অবস্থা, অর্থাৎ এরা কি অবস্থায় আছে, কঠিন, তরল বা গ্যাসীয়, সেটা উল্লেখ করে দিতে হবে, বা জলীয় দ্রবণে থাকতে পারে। যদি কঠিন হয় তাহলে আমরা লিখি সলিড, এস দিয়ে প্রকাশ করি। তরল হলে লিকুইড, এল দিয়ে প্রকাশ করি। গ্যাসীয় অবস্থার ক্ষেত্রে জি, এবং এটি যদি জলীয় দ্রবণে থাকে তাহলে অ্যাকুয়াস সলিউশন, আমরা কিউ দিয়ে প্রকাশ করি। এবং এটিকে বিক্রিয়ক এবং উৎপাদের পাশে ব্র্যাকেটের মধ্যে লিখে দিতে হবে। এখানে আমরা হাইড্রোজেন গ্যাস এবং অক্সিজেন গ্যাসের মধ্যে বিক্রিয়া ঘটিয়ে পানি উৎপন্ন করি। পানি গ্যাসীয় উৎপন্ন হতে পারে, তরল উৎপন্ন হতে পারে। যদিও গ্যাসীয় অবস্থায় উৎপন্ন হয় তাহলে যে পরিমাণ তাপের আদান প্রদান হবে, তরল অবস্থায় সেই পরিমাণ হবে না, কম বেশি হবে। কাজেই আমরা বুঝতে পারছি যে কেন এই কন্ডিশনটি উল্লেখ করা খুব প্রয়োজন। যেমন আমি এটা লিকুইড হিসেবে উৎপন্ন করতে পারি। যদি লিকুইড হিসেবে উৎপন্ন করি তাহলে ডেল্টা এইচ হবে, ডেল্টা এইচ ফর লিকুইড হচ্ছে 136 কিলো ক্যালোরি প্রায়। এই কিলো ক্যালোরি 2 মোল হাইড্রোজেন এবং 1 মোল অক্সিজেন বিক্রিয়া করে যদি 2 মোল পানি উৎপন্ন করে তাহলে এই পরিমাণ তাপ উৎপন্ন হবে। এবং যেহেতু তাপ উৎপন্ন হচ্ছে, এটা হচ্ছে মাইনাস। আর আমি যদি তরল পানি উৎপন্ন না করে গ্যাসীয় পানি উৎপন্ন করি তাহলে ডেল্টা এইচ ফর গ্যাসিয়াস ওয়াটার সমান হচ্ছে প্রায় -116 কিলো ক্যালোরি। অর্থাৎ যখন গ্যাসীয় অবস্থায় পানি উৎপন্ন হয় তখন তাতে ডেল্টা এইচ কিছুটা কম পাওয়া যায়, কেননা সেই ক্ষেত্রে এই বিক্রিয়া থেকে কিছুটা কম তাপ উৎপন্ন হয়। যেই তাপটি কম উৎপন্ন হচ্ছে সেটি আসলে এই পানিকে তরল থেকে গ্যাসীয় করার ক্ষেত্রে যে সুপ্ত তাপ, সেই সুপ্ত তাপ হিসেবে গ্যাসের মধ্যে থেকে যায়। কাজে সেটি আমরা আর বাইরে ফেরত পাই না। সে কারণেই গ্যাসীয় অবস্থায় যে পানি উৎপন্ন হবে সেই ক্ষেত্রে ডেল্টা এইচ এর মান কম হবে। এবং এখান থেকে আমরা বুঝতে পারছি যে কেন আমরা একটি বিক্রিয়ায় বিক্রিয়ক এবং উৎপাদগুলো কি কন্ডিশনে বিক্রিয়া করছে সেটি উল্লেখ করে দিতে হবে। আর এরপরে হচ্ছে তাপমাত্রা। একটি বিক্রিয়া যদি বিভিন্ন তাপমাত্রায় ঘটানো হয় তাহলে ডেল্টা এইচ এর মানও পরিবর্তিত হয়ে যায়। কাজেই বিক্রিয়ায় যে তাপমাত্রায় ঘটানো হয় সেই তাপমাত্রাটি উল্লেখ করে দিতে হবে। যদি তাপমাত্রা পরিবর্তিত হয়ে যায় তাহলে ডেল্টা এইচ কম বেশি হতে পারে। তারপরে হচ্ছে প্রেসার। প্রেসারের জন্য একই কথা প্রযোজ্য, এটা হচ্ছে চাপ। যদি এই শর্তগুলো উল্লেখ করে দেওয়া হয় তাহলে একটি বিক্রিয়ায় যে তাপের পরিমাণ আদান প্রদান হবে সেটি সুনির্দিষ্ট হয় এবং আমরা
সেটি যে কোনো বিক্রিয়ার ক্ষেত্রে যে কোনো সময় কাজে লাগাতে পারি এবং আমরা সেগুলো পরিবর্তিত অবস্থায় কি ধরনের তার ডেল্টা এইচ এর মান পরিবর্তন হবে সেটি আমরা এক অবস্থা থেকে নির্ণয় করে অন্য অবস্থার ক্ষেত্রেও কাজে লাগাতে পারি। বিক্রিয়ার তাপ বা এনথালপি, সহজ কথায় একটি বিক্রিয়ায় যে পরিমাণ তাপের পরিবর্তন হয় সেটি হচ্ছে বিক্রিয়া তাপ, আর যদি আমরা স্থির চাপে সেই বিক্রিয়াটি সংগঠন করি তাহলে তাপের যে পরিবর্তন হবে সেটি হচ্ছে সেই বিক্রিয়ার এনথালপি। এবং যেহেতু একটি বিক্রিয়ায় আমি যদি বিভিন্ন অবস্থায় করি বা ভিন্ন তাপে বা ভিন্ন চাপে করি সেক্ষেত্রে বিক্রিয়া তাপ বিভিন্ন হবে। কাজে আমি যখন একটি বিক্রিয়ার জন্য তাপ নির্ণয় করব তখন সেই বিক্রিয়ার জন্য আমাদেরকে তাপ রাসায়নিক সমীকরণটি লিখতে হবে। যেমন উদাহরণ হিসেবে আমি বলতে পারি কার্বন মনোক্সাইড গ্যাসীয় অবস্থায় 1 মোল কার্বন মনোক্সাইড গ্যাসীয় অবস্থায় 1/2 মোল গ্যাসীয় অক্সিজেনের সাথে বিক্রিয়া করে 1 মোল গ্যাসীয় কার্বন মনোক্সাইড উৎপন্ন করে এবং এই বিক্রিয়ায় ডেল্টা এইচ এর মান হচ্ছে 284.5 কিলো জুল। এখানে এককটির দিকে লক্ষ্য রাখতে হবে। এর আগে আমরা যখন পানি উৎপাদনের ক্ষেত্রে এনথালপি দেখেছি তখন কিলো ক্যালোরি হিসাব করেছিলাম, এই ক্ষেত্রে আমরা কিলো জুলে হিসাব করছি। কিলো ক্যালোরি এবং কিলো জুলের মধ্যে সম্পর্কটি খুব সহজ। 1 কিলো ক্যালোরি সমান হচ্ছে 4.18 জুল। এভাবে আমরা যে কোনো বিক্রিয়ার ক্ষেত্রে ক্যালোরি এবং জুলের মধ্যে পরিবর্তন করে নিতে পারি। এখন এখানে আমরা যে জিনিসটি উল্লেখ করিনি সেটি হচ্ছে তাপমাত্রা এবং চাপ উল্লেখ করিনি। কিন্তু তাপমাত্রা এবং চাপ উল্লেখ না করলে আমরা ডেল্টা এইচ এর মান এভাবে লিখতে পারি না, কারণ হচ্ছে বিভিন্ন তাপমাত্রা এবং চাপে ডেল্টা এইচ এর মানও বিভিন্ন রকম হবে। তবে আমরা যখন একটি সমীকরণ লিখি তখন আমরা একটা আদর্শ অবস্থা ধরে নিই, আদর্শ বা স্ট্যান্ডার্ড অবস্থা ধরে নিই, সেটিকে আমরা প্রমাণ তাপমাত্রা ও চাপ বলি। আমাদের সম্ভবত সবারই ধারণা আছে প্রমাণ তাপমাত্রা এবং চাপ সম্বন্ধে। সাধারণত প্রমাণ তাপমাত্রা ও চাপ ধরা হয় 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন এবং 1 অ্যাটমসফিয়ার প্রেসারকে, কিন্তু তাপ রাসায়নিক সমীকরণে এই 273 কেলভিন সাধারণত ব্যবহার করা হয় না। এক্ষেত্রে ব্যবহার করা হয় 25 ডিগ্রি সেলসিয়াস বা কক্ষ তাপমাত্রা 298 কেলভিন। কক্ষ তাপমাত্রা ব্যবহার করার কারণ হচ্ছে অনেক বিক্রিয়া 0 ডিগ্রি তাপমাত্রায় ঘটানো খুব কষ্টকর, সেক্ষেত্রে আমরা কক্ষ তাপমাত্রায় আরও সহজে সেটি ঘটাতে পারি এবং সেটিকে যদি আমরা স্ট্যান্ডার্ড হিসেবে ধরে নিই সেটি আরও বেশি প্রয়োগযোগ্য হবে। 298 কেলভিন কিংবা 25 ডিগ্রি সেলসিয়াস এবং 1 অ্যাটমসফিয়ার হচ্ছে আমাদের তাপ রাসায়নিক সমীকরণের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড কন্ডিশন, এবং এই ক্ষেত্রে আমরা যে এনথালপি বা যে তাপের পরিবর্তন পাই সেটিকে আমরা বলতে পারি আদর্শ পরিবর্তন। এনথালপির বা তাপের আদর্শ পরিবর্তন স্ট্যান্ডার্ড এনথালপি চেঞ্জ। এবং আমরা এটিকে ডেল্টা এইচ নট দিয়ে প্রকাশ করে থাকি।